হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তোমাদের প্রশ্নবিচিত্রা যে মডেল 2 আছে, ম্যাথামেটিক্সের যে মডেল 2 পেপারটা 548 পেজের মডেল 2 পেপারের সমস্ত এমসিকিউর কোশ্চেনগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করা যাক। প্রথমে একের দাগের একের কোশ্চেন যেটা আছে, আশা করি তোমাদের সবার কাছে বই আছে, তোমরা বইটা নিয়ে কাছে বসবে এবং ভিডিওটি চলাকালীন তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলি দেখবে এবং শেখার চেষ্টা করবে। আছে একের দাগের একে, প্রতি বছর জনসংখ্যা X% হারে বৃদ্ধি পেলে Y বছর পরে জনসংখ্যা হয় Z। তাহলে Y বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে Y বছর পূর্বের জনসংখ্যা কত সেটা আমাদের জানা নেই এবং বর্তমান জনসংখ্যাও জানা নেই, কিন্তু Y বছর পরে জনসংখ্যা দেওয়া আছে Z। তাহলে আমরা যদি একটা টাইম লাইন আঁকি তাহলে টাইম লাইনে আমরা দেখতে পাই এই যে আমরা বর্তমান অবস্থাতে আছি, তাহলে এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান, এবং এর পরের যে সময়টা সেটা আমাদের হয় ভবিষ্যৎ বা যেটা আমাদের ফিউচার, এবং পাস্টে মানে বর্তমানের যে আগের সময়টা সেটাকে আমরা বলে থাকি পাস্ট বা অতীত সময়কাল। এবার আমাদের বর্তমানে জনসংখ্যাও বইতে দেওয়া নেই, কিন্তু ভবিষ্যতে জনসংখ্যাটা দেওয়া আছে। ভবিষ্যতে জনসংখ্যা বলতে Y বছর পরে জনসংখ্যা বলা আছে। তাহলে এই বর্তমান সময় থেকে Y বছর পরে জনসংখ্যা বলা আছে এবং Y বছর আগে জনসংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে Y বছর আগে জনসংখ্যা, তাহলে এদিকে Y, তাহলে এই বর্তমান সময়কাল থেকে এই সময়কাল থেকে এদিকে Y বছর, আবার এদিকে Y বছর। সাপোজ যদি আমরা ধরি যে 2026 সালের জনসংখ্যা আমাদেরকে বের করতে বলেছে, তাহলে আমরা আছি কোন সালে? এখন আছি 2024 সালে, এবং বলেছে যে 2026 সালের জনসংখ্যাটা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলেছে 2022 সালের জনসংখ্যা কত হবে। তাহলে এই যে 22 থেকে 26 পর্যন্ত টোটাল গ্যাপটা কত হচ্ছে? এদিক থেকে 2 বছর, এদিক থেকে 2 বছর, তাহলে টোটাল গ্যাপ হচ্ছে 4 বছর। একই রকমভাবে এখানে অতীতের Y বছর এবং ভবিষ্যৎ থেকেও Y বছর, তাহলে মোট যে টাইম গ্যাপটা হচ্ছে আমাদের 2Y বছর। তাহলে এখানে যেটা বলা আছে Y বছর পূর্বে জনসংখ্যা তাহলে কত ছিল? আমাদের যে সূত্রটা হয় P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর জায়গায় কি হবে? 2 হবে। তাহলে জনসংখ্যা যদি আমাদের A হয়, তাহলে Z বছর পূর্বে জনসংখ্যাটা যদি আমাদের A হয়, P এখানে আছে Z আছে, জনসংখ্যা পরে দেওয়া আছে Z, মানে সূত্রটা এরকম আছে। যদি পূর্বের জনসংখ্যাটা যদি আমরা A ধরি, তাহলে A সমান কি হবে? Z সমান হবে আমাদের Z সমান হবে A × 1 + R/100। আর এর জায়গায় দেওয়া আছে এখানে X% হারে বৃদ্ধি পাচ্ছে, X/100, এবং সময় যেটা আমরা n ধরে থাকি সেই nটা হচ্ছে আমাদের 2Y বছর। তাহলে আমাদের তো বের করতে হবে তো এই এটা, কারণ আমরা ধরেছিলাম Y বছর পূর্বে জনসংখ্যা A। তাহলে A সমান যখন আসছে আমাদের, তাহলে কি হচ্ছে Z/1 + X/100 হোল টু দি পাওয়ার 2y। আর এটা যখন উপরে উঠছে তখন আমাদের কী হচ্ছে? Z × সূচকের নিয়ম অনুসারে 1/a টু দি পাওয়ার m হলে উপরে গেলে সেটা হয় a টু দি পাওয়ার -m। তাহলে Z × 1 + X/100 হোল টু দি পাওয়ার -2y। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা অপশান আমাদের হচ্ছে একের B নম্বর অপশান। তারপর চলে আসছি আমরা 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কে দেওয়া আছে 3, 4 এবং 6 এদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে। তাহলে চতুর্থ সমানুপাতি যদি আমরা X ধরি, তাহলে সেক্ষেত্রে কী হয়? প্রথম সমানুপাত বাই দ্বিতীয় সমানুপাত সমান তৃতীয় বাই চতুর্থ।
তাহলে প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয় বাই চতুর্থ। এই এক্সটার মান বার করতে হবে, তাহলে কোনাকুনি গুণ করতে হচ্ছে 3x সমান 6×4 = 24। তাহলে এক্স সমান হচ্ছে 8। অপশান নাম্বার এ হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। তারপরে বলা আছে এই যেটা পাশে একটা ছবি দেওয়া আছে ত্রিভুজে, এই ত্রিভুজের ক্ষেত্রে ছবিটা দেখে বলা আছে ডিপি সমান 5 বলা আছে, ডিই সমান 15 বলা আছে এবং ডিকিউ 6, কিউএ বলা আছে 18 সেন্টিমিটার। তাহলে এই ছবি থেকে ডিপি সমান যদি 5 হয় আর ডিই সমান যদি 15 হয়, তাহলে এই পিটা কত হবে? পুরো ডিই থেকে ডিপিটা বাদ দিলে হবে, তাহলে 15 বিযুক্ত 5 সমান 10। আর আমাদের সদৃশতা সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়েছি থ্যালাসের সূত্র। সেই থ্যালাসের সূত্রে বলা আছে ডিপি বাই যদি পিই হয়, ডিপি বাই পিই সমান যদি ডিকিউ বাই কিউএফ হয়, তবে আমরা বলতে পারি যে পি কিউটা ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে এখানে ডিপির মান কত হচ্ছে? ডিপি সমান হচ্ছে 5, পিই সমান হচ্ছে 10, ডিকিউ সমান হচ্ছে 6 এবং 18। কিন্তু কাটাকাটি করলে দেখতে পাচ্ছি 5 একে 5 একের 2 আর একের 3, একের 2 এর সঙ্গে একের 3 কখনো সমান হতে পারে না। তাই আমরা বলতে পারি যে পি কিউ ইএফ এর সঙ্গে সমান্তরাল নয়। আর এখানে অপশানটা একটু ভুল দেওয়া আছে, এই অপশান ডিটা তোমরা রাইট অ্যান্সার করবে। এখানে নট ইজিক্যাল টু না হয়ে সমান্তরাল নয় চিহ্নটা দিয়ে হতো এখানটাতে। তারপরে বলা আছে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্তবিন্দু 1 মিনিটে কত অতিক্রম করে। তোমরা সবাই জানো যে একটা ঘড়ির কাঁটা মানে যেটা সেকেন্ডের কাঁটা যখন সেটা 1 মিনিট অতিক্রম করে, তখন এটা যদি একটা ঘড়ি হয়, একটা সেকেন্ডের কাঁটা যখন 1 মিনিট পূর্ণ করে তখন সেই পুরো বৃত্তটাকে ঘুরে আসে, পুরো ঘড়িটাকে ঘুরে আসে। আর পুরো ঘড়ি বলতে বোঝায় 360 ডিগ্রি। কিন্তু এখানে অপশান যেহেতু রেডিয়ানে আছে, তাহলে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে পরিণত করছি। তাহলে 360 ইন্টু পাই বাই 180, তাহলে 180 2 360 সমান 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান আমাদের অপশান বিতে আছে এখানটাতে। তারপরে বলা আছে সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত দেওয়া আছে, শঙ্কু দুটির ঘনফলের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে ভূমির ব্যাসের অনুপাত, যদি ব্যাসার্ধ r1 হয় এবং r2 হয়, তাহলে ব্যাস হবে আমাদের 2r1 বাই 2r2। তাহলে এখানে বলা আছে ব্যাসের অনুপাত সমান 2r1 বাই 2r2 সমান 3/4। তাহলে 2 যদি কাটে r1 বাই r2 সমান হচ্ছে 3/4। এবার বের করতে বলেছে ঘনফল। ঘনফল বলতে বোঝায় আয়তনের অনুপাত। তাহলে আয়তন হচ্ছে সমান, আমরা যদি r1 ব্যাসার্ধ বিশিষ্ট শঙ্কুর আয়তন যদি v1 এবং r2 আয়তন বিশিষ্ট শঙ্কুর আয়তন যদি v2 হয়, তাহলে v1 বাই v2 সমান কি লিখতে পারি? 1/3 পাই r1 স্কোয়ার h, 1/3 পাই r2 স্কোয়ার h। দুইবার h লিখেছি কারণ এখানে বলা ছিল যে সমান উচ্চতা সম্পন্ন, তাই প্রথম ক্ষেত্রে উচ্চতা h এবং দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা h। তাহলে 1/3 পাই h, 1/3 পাই h উপরে নিচে সেম আছে, তাই আমরা কাটাকাটি করেছি। তাহলে হচ্ছে কি r1 বাই r2 স্কোয়ার। তাহলে r1 বাই r2 এর হোল স্কোয়ার সমান, এখানে r1 বাই r2 বেরিয়েছিল আমাদের 3/4, তাহলে 3/4 এর স্কোয়ার সমান 3 3 9, 4 4 16। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে আমাদের 9:16। 9:16 অপশান বিতে আছে, তাই অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে আসছি 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্ক যেটা সেটা আমাদের 2023 মাধ্যমিকে পড়েছিল, ওটা খুব ভালো একটা অঙ্ক। এখানে বলা আছে একটি চলকে 3টি মান দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে যৌগিক গড় ও দেওয়া আছে, তাহলে পি এর মান কত? আমরা সবাই জানি যৌগিক গড়ের সূত্র হয় সামেশান এফ অফ এক্সআই বাই সামেশান এফ আই। এবারে এখানে এফটা বলতে এখানে বোঝাচ্ছে, তাহলে সামেশান এফ অফ এক্সআই এর মান কত হবে? এই যে p-4 ইন্টু p-2 প্লাস 5 ইন্টু p+1 প্লাস 7 ইন্টু p-1, এটা হচ্ছে সামেশান এফ অফ এক্সআই এর মান। যে বের করেছি 4p-8 5p+1 7p-7 সমান হচ্ছে অ্যান্সার হচ্ছে 16p-10।
আর সামেশন এফ আই এর মান কি হচ্ছে, যেটা আমাদের পরিসংখ্যাগুলো সবগুলো যোগফল, পি মাইনাস টু প্লাস পি প্লাস ওয়ান প্লাস পি মাইনাস ওয়ান, যোগ করলে হচ্ছে 3p মাইনাস টু। তাহলে যৌগিক গড়ের যে সূত্রটা হয় সামেশাম এফ অফ এক্স আই বাই সামেশাম এফ আই। সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখবে। তাহলে যৌগিক গড়ের সূত্র হচ্ছে সামেশাম এফ অফ এক্স আই বাই সামেশাম এফ আই। তাহলে যৌগিক গড় বইতে বলা ছিল 5.4, তাহলে যৌগিক গড়ের জায়গায় লিখেছি 5.4 সমান এফ অফ এক্স আই আগেই বের করেছি 16p মাইনাস 10 আর সামেশাম এফ আই হচ্ছে 3p মাইনাস 2। কোনাকুনি গুণ করেছি, তাহলে 16.2 ইন্টু পি মাইনাস 10.8 সমান 16p মাইনাস 10। তাহলে এটা সমাধান করলে হচ্ছে 16.2p মাইনাস 16p সমান 0.2p, আর এই 10.8টার দিকে আসতে হয়েছে 0.8, তাহলে পি সমান হচ্ছে 0.8 বাই 0.2, তাহলে পি সমান হচ্ছে 4। আর পি এর মানটা এখানে বের করতে বলেছিল, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তারপরে বলেছে যেটা বলেছে শূন্যস্থান পূরণ করো। এ বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, এ বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে এবং বি সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত কত হবে? তাহলে এ ইস টু বি মানে এ এর মূলধন ইস টু বি এর মূলধন দেওয়া আছে 8:9, বি এর মূলধন ইস টু সি এর মূলধন দেওয়া আছে 27:26। আগের দিনে বলেছিলাম যে একটা দিয়ে শেষ একটা দিয়ে শুরু, তো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে শর্ট টাইপ করতে হলে তোমরা উল্টো এন এর মতন গুণটা করবে। তাহলে 8 ইন্টু 27, 9 ইন্টু 27 এবং 9 ইন্টু 26। তাহলে 9টা আমার সব জায়গায় কমন আছে তাই কাটাকাটি করেছি, 9 একে 9, 9 একে 9, 9 তিনে 27, 8 তিনে 24 ইস্টু 27 ইস্টু 26। তাহলে এখানে তিনজনের মূলধনের অনুপাত সমান 24:27:26 হয়েছে। তারপরে যে অঙ্কটা আছে, যে একটা সমীকরণ দেওয়া আছে, যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি একটা দ্বিঘাত সমীকরণ। বলেছে যে দ্বিঘাত সমীকরণ কখন হবে না, তা আমরা সবাই জানি যে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য অবশ্যই যে এক্স স্কোয়ারের যে সহগ সেটা নট ইকুয়াল টু 0 হতে হয়। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কী আছে? এ মাইনাস টু। যদি এই এ মাইনাস টুটা 0 হয় তাহলে এই জিনিসটা পুরোটা থাকবে না, তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এ মাইনাস টু দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যদি এ মাইনাস টু সমান 0 হয়। এ মাইনাস টু সমান 0 বলতে কি বোঝায়? এ সমান 2। তারপরে বলা আছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের কি বলা হয়? একটা সরলরেখা যখন একটা বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে তখন তারাকে আমরা স্পর্শক বলি, কিন্তু যখন দুটো বিন্দুতে ছেদ করে তখন সেটাকে আমরা বলে থাকি জ্যা। এই যে দেখো এখানে দুটো বিন্দুতে ছেদ করেছি, তা জ্যা। অনেকের মনে হয়তো কনফিউশন হতে পারে যে ব্যাস বলতে পারে, কিন্তু ব্যাস হবে না, ব্যাস হতে গেলে জ্যাকে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে। এখানে তো কোন বিন্দু দিয়ে যাওয়ার কথা বলেনি, শুধু বলেছে বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে। তাহলে বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করে যে সরলরেখা তাকে আমরা জ্যা বলে থাকি। তারপরে আছে যেটা বলা আছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি এর মান দেওয়া আছে, কস সি বাই টু এর মান বের করতে বলেছে। তাহলে সাইন এ প্লাস বি সমান √3/2 হলে তাহলে আমরা জানি √3/2 এর মান সাইন 60 ডিগ্রিতে হয়। তাহলে সাইন আলফা সমান সাইন বিটা হলে কি হয়? আলফা সমান বিটা, এখানে আলফা বলতে এ প্লাস বি সমান 60 ডিগ্রি, তাহলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি এসছে। আবার এ বি সি কী ছিল? ত্রিভুজ এ বি সি এর তিনটে কোণ ছিল, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এ প্লাস বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সি হবে 120 ডিগ্রি, 180 বিযুক্ত 60 সমান 120 ডিগ্রি। আর মান বের করতে বলেছে কস সি বাই টু, মানে কস 120 ডিগ্রি বাই টু সমান কস 60 ডিগ্রি, আর কস 60-র মান হয় হাফ। তারপর চলে আসছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে যেটা বলা আছে গোলকের সমতলের সংখ্যা কত। আমরা গোলকের উদাহরণ বলতে বুঝি ফুটবল। এবার ফুটবলকে তোমরা দেখবে যে ওর কোনো সমতল নেই, পুরোটাই বক্রতল, তাহলে গোলকের সমতলের সংখ্যা কত? 0। তারপরে আছে দুই ধরনের ওজাইবের ছেদবিন্দুর ভুজকে কি বলা হয়?
দুই ধরনের অজাইবে ছেদবিন্দুকে মধ্যমা বলে। তারপরে 3-এর দাগে যেটা আছে সত্য মিথ্যা। মূলধন এ বছরে কোনো মূলধন এ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার বের করতে হবে আমাদেরকে। তাহলে মূলধন পি সমান যদি এক্স হয়, এ বছরে দ্বিগুণ হয়েছে মানে কি সুদের সঙ্গে আবার আসলটা যুক্ত হয়ে আসলের দ্বিগুণ হয়েছে। তাহলে আসল আমাদের ছিল এক্স, তাহলে সুদ আসল মিলে কত হবে বি এক্স। তাহলে সুদ কত হবে, এই সুদ আসল থেকে যদি মূলধনটা বিয়োগ করি বি এক্স মাইনাস এক্স। আর সময় এখানে বলা আছে এ বছর, তাহলে টি সমান এ বছর। তাহলে আর সমান কি হয়, আর সমান সূত্র হয় 100i/pt। 100i সমান কি, এখানে আই সমান হচ্ছে বি এক্স মাইনাস এক্স, আর টি পি সমান আমাদের এক্স, আর টি সমান এ। এক্স যদি আমরা কমন নিচ্ছি, উপরে নিচে এক্স কাটছে, 100 ইন্টু বি মাইনাস 1/a, কিন্তু এখানে বলা ছিল 100 ইন্টু এ মাইনাস 1/b, তাহলে এটা আমাদের মিথ্যা হচ্ছে। তারপরের অঙ্ক আছে এক্স স্কোয়ার সমান দেওয়া আছে 3 + √5, তাহলে এক্স টু দি পাওয়ার -2 কত। তাহলে এক্স স্কোয়ার যদি 3 + √5 হয়, আমি দুদিকে যদি অনন্যক নেই, তাহলে 1/x² সমান 1/3 + √5, আর 1/x² লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার -2। আর এটার এদিকে করণী নিরসন করতে হলে উপরে নিচে অনুবন্ধী করণী 3 - √5 দিয়ে গুণ করেছি, তাহলে 3 - √5 উপরে গুণ করেছি, আর 3 - √5 নিচেও গুণ করেছি। তাহলে উপরে হচ্ছে 3 - √5, নিচে হচ্ছে 3a² a + b ইন্টু a মাইনাস বি, a² - b², a² মানে 3a², b² মানে √5a²। তাহলে হচ্ছে √5 সমান 9 - 5, 9 - 5 হচ্ছে 4, তাহলে 1 4, 3 - √5, কিন্তু এখানে বলা ছিল শুধু মাত্র 3 - √5, তাহলে এটাও আমাদের মিথ্যা হচ্ছে। তৃতীয় নম্বর যে অঙ্কটা আছে বলা আছে একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত হবে। যখন পরিকেন্দ্র আমরা এঁকেছি বা তোমরা যখন এঁকেছো দেখতেই পেয়েছো যে পরিকেন্দ্র কিন্তু সর্বদা ভেতরে হয় না। যেটা স্থূলকোণী ত্রিভুজ হয় সেখানে কি হয়, সেটা হয় বাইরে অবস্থিত হয়, এবং বিভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রে কোথাও ভেতরে কোথাও বাহুর ওপরে হয়। তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে অবস্থিত হবে, এই বিবৃতিটা কি হবে মিথ্যা। তারপরে আছে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি, এর মান বলা আছে 2। আমরা আগে এর মান বের করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 43 ডিগ্রি আর 47 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো পরস্পরের কি কোণ, পূরক কোণ। তাহলে এই 47-এর জায়গায় আমরা লিখতে পারি 90 - 43, 47-এর জায়গায় লিখতে পারি 90 - 43, তাহলে cos 47-এর জায়গায় লিখছি 90 - 43। একই রকম এখানেও 90 - 43। তোমাদের যদি ভালো লাগে তোমরা 43-এর জায়গায় 90 - 47ও লিখতে পারো, একই রেজাল্ট আসবে। তাহলে সাইন 43 ডিগ্রি কস 90 - থিটা, পুরো কোণে পড়েছি, কস 90 - থিটা সমান সাইন থিটা। তাহলে সাইন 43 ইন্টু সাইন 43 সমান সাইন স্কোয়ার 43। একই রকম সাইন 90 - থিটা সমান কস থিটা, কস 43 ডিগ্রি ইন্টু কস 43 ডিগ্রি সমান কস স্কোয়ার 43 ডিগ্রি, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এখানে থিটার জায়গায় 43 ডিগ্রি আছে, কিন্তু মান বলা ছিল বইতে 2, তাহলে উত্তর কী হবে এখানে মিথ্যা। তারপরে অঙ্কে আছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্যের সমষ্টি আছে 60 সেন্টিমিটার। ধার বলতে কি বোঝায়, ঘনকের যেটাই বাহু বলা হয় সেটাকে আবার ধারও বলা হয়। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 125 সেন্টিমিটার। তাহলে আমরা আগে বের করব সত্যি 125 হচ্ছে কিনা। তাহলে ঘনকের আগে কটা বাহু হয়, ঘনকের 12টা ধার বা 12টা বাহু হয়ে থাকে। তাহলে এই যে 12a সমান হচ্ছে ধারের সমষ্টি বলা আছে, তাহলে 12 ইন্টু a সমান হচ্ছে 60। তাহলে 60 যদি হয় a সমান কত হবে 60/12 সমান 5। এবার সমগ্রতলের ক্ষেত্রফল হয় ঘনকের সবমোট 6টি তল, তাহলে 6a², 6 ইন্টু a² মানে 5a², তাহলে 5 5 25, 6 150 ঘন সেন্টিমিটার, কিন্তু বলা ছিল 125 ঘন সেন্টিমিটার, তাহলে এটাও এখানে হবে মিথ্যা।
তারপরে 6 নম্বরে আছে 2, 3, 9, 10, 9, 3, 9 তত্ত্বের মধ্যমার মান 10। এটা মডেল 1-এও তোমাদের করিয়েছিলাম। সেখানে ছিল মধ্যমার সূত্র কী ছিল, যে কটা রাশি আছে সেটা আমাদের আগে দেখতে হবে, তার উপরে নির্ভর করে মধ্যমার মান। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা রাশি আছে। তাহলে এখানে রাশি সংখ্যা হচ্ছে অযুগ্ম, 7 মানে অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে মধ্যমা হয় n+1/2তম পদ, n+1/2তম পদ। তাহলে 7 এখানে n মানে কি 7+1/2তম পদ, তাহলে কত 8/2 সমান 4তম পদ। এখানে 4তম পদ দেখো 1, 2, 3, 4, 4তম পদে কি আছে 10 আছে, আর এখানে বলা ছিল মধ্যমার মান 10, তাহলে এটা কি হবে সত্য। ঠিক আছে, আজকে তোমাদের আমি 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ কমপ্লিট করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো বা কোনো অঙ্ক যদি আমার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবে। আর যদি তোমাদের পিডিএফের দরকার হয় কমেন্টে অবশ্যই জানাবে, আমি তাহলে পিডিএফটা অ্যাটাচ করে দেবো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের দিন আমি 4-এর দাগের অঙ্কগুলো নিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের দেবো এই চ্যানেলে। থ্যাংক ইউ।